ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন, একই পরিবারের ৩ জনের মৃত্যু। লালবাগে দগ্ধ কয়েকজন, ঢাকা মেডিকেলে। পোশাক শিল্পের নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ। এমপি লিটন হত্যায় কাদের খানের দোষ স্বীকার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কারো পরিচয় জানা সম্ভব হয়নি। আর লালবাগে বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। ইসলামবাগে আগুন লাগে শনিবার বিকেল 4:30টার দিকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের ভবনে। এলাকাবাসী জানায় চুলার আগুন থেকে এই ঘটনা ঘটেছে, আর পাশে প্লাস্টিক কারখানা থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। এটা যেই বাড়িতে লেগেছে সেটার নাম হলো শেফালি বাড়ি। এই বাড়ি থেকে আগুন লাগার পরে আস্তে আস্তে করে ভিতরে ঢুকতে আমার বাড়ি সুদ্ধা আমার বাড়িতে গিয়ে শেষ হয়েছে। ট্রান্সমিটারে লাগার পরে দিয়ে আবার এক মহিলা দিয়ে শিকার বাড়তেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিলেও পরবর্তীতে ধ্বংসাবশেষ সরানোর সময় বের হয়ে আসে 3টি মৃতদেহ। তারা একই পরিবারের সদস্য, তবে পরিচয় এখনও জানা যায়নি। 5 মিনিটের ভিতরে আমরা 12টা ইউনিট পাঠাইছি। 12টা ইউনিট পাঠানোতে আমাদের অর্থাৎ 15টা 16টা 24-এ আগুন, তো 17টা 35-এ আগুন আমাদের নিয়ন্ত্রণে। তারপরে আর আগুন বাড়ে নাই, এখন ড্যাম্পিংয়ের কাজ চলতেছে। না, কোনো হতাহত হয়নি, কারণ ওই সময় দিনের বেলা ছিল, তো সব লোকজন সরে যাওয়ার সুযোগ পাইছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জানিয়েছেন, আগুনে প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা দেওয়া হবে। এখানে যারা ফায়ার ব্রিগেড আছে, ভলেন্টিয়ার যারা আছে, এবং এখানকার সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মীবৃন্দ আছে, তারা এখানে কাজ করার পরে এটা তদন্ত করে যেটুকু পরিমাণ সাহায্য দেওয়ার দরকার, আমি মনে করি মাননীয় মেয়র মহোদয় বিদেশ থেকে আসার পর সেটুকুই করবেন। এদিকে লালবাগে এক মিষ্টির দোকানে বিস্ফোরণে কমপক্ষে 8 জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। সবারই বার্ন হলো আপনার 16, 17, 20% থেকে 80% পর্যন্ত। তো সবার অবস্থায় আশঙ্কাজনক, এই কারণে যে সবারই আপনার মুখমণ্ডল এবং শ্বাসনালী পুড়ে গেছে। লালবাগ, ইসলামবাগ কোনো স্থানের দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। পোশাক রপ্তানির জন্য সুনির্দিষ্ট বাজারে আটকে না থেকে নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাজার সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি পণ্যের বৈচিত্র্য নিশ্চিত করতে হবে। ঢাকায় তৈরি পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাহ আলী জয়ের প্রতিবেদন। বাংলাদেশের রপ্তানি আয়ের মূল অংশ আসে তৈরি পোশাক খাত থেকে, যেখানে কাজ করেন 40 লক্ষ মানুষ। এদের অধিকাংশই নারী, আর পরোক্ষভাবে এই খাতের উপর নির্ভরশীল 4 কোটি মানুষ। 2050 সালের মধ্যে $50 বিলিয়ন রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে তৈরি পোশাক খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে। কিভাবে বাড়ানো যায় এর রপ্তানি, কিভাবে আরও সম্প্রসারণ হবে এর বাজার, এ নিয়ে আলোচনা করতে ঢাকায় তৈরি পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ঢাকা অ্যাপারেল সামিট। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের রপ্তানি বাড়াতে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিশ্বে আমরা যে পোশাক রপ্তানি করি, যে বাজার, এই বাজার আরও কিভাবে সম্প্রসারণ করা যায়, আমি আমাদের ব্যবসায়ীদের সেই অনুরোধ করব যে ওই সুনির্দিষ্ট বাজারের মধ্যে আটকে না থেকে নতুন নতুন বাজার যাতে খুঁজে পাওয়া যায়। পোশাকের তো বৈচিত্র্য আছে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক মানুষ ব্যবহার করে। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমি আমাদের ব্যবসায়ীদের বলবো যে আপনারাও শুধুমাত্র এক জায়গায় না থেকে আপনারাও দেখেন কোন দেশে কোন ধরনের পোশাকের চাহিদা সবথেকে বেশি।
কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের পোশাক শুল্কমুক্তভাবে প্রবেশ করলেও যুক্তরাষ্ট্রের বাজারে তা সম্ভব হয় না, একথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমি যখন 96 সালে সরকারে ছিলাম, ইউরোপিয়ান ইউনিয়নে আমি যাই এবং আমার সেই ভিজিটের পরে আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস নিয়ে আসি। একমাত্র আমেরিকা আমাদের কোনো দিন দিল না। এলডিসি কান্ট্রি হিসেবে আমাদের একটা অধিকার আছে, কিন্তু সেটা তো দিলই না। তবু আমরা আমেরিকাকে ট্যাক্স দিচ্ছি। আমরা বোধহয় 3 বিলিয়নের মতো রপ্তানি করি, আর $850 মিলিয়ন আমরা তাদেরকে ট্যাক্স দিই। কাজে আমাদের ট্যাক্স আবার তারা চলে, এটা আবার মনে রাখতে হবে। বাংলাদেশের অনেক তৈরি পোশাক কারখানা বিশ্বমানের করতে সংস্কার কার্যক্রম চলছে উল্লেখ করে শেখ হাসিনা বিভিন্ন ব্র্যান্ড এবং ক্রেতাদের আহ্বান জানান এ কাজে সহযোগিতা করতে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বারবার বাংলাদেশের তৈরি পোশাক খাতকেই কেন আন্তর্জাতিক আলোচনার সম্মুখীন হতে হয়, এমন প্রশ্ন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের। শনিবার ঢাকায় অ্যাপারেল সামিটের প্রথম সেশনে এমন প্রশ্ন তোলেন তিনি। আশুলিয়ার শ্রমিকদের সমস্যার সমাধান হয়েছে দাবি করে তিনি আরও বলেন, বাংলাদেশের কারখানাগুলোই শতভাগ ট্রেড ইউনিয়ন রয়েছে। বিস্তারিত রাজিয়া কণার প্রতিবেদনে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে আনতে ব্যবসায়ী সংগঠনের এই উদ্যোগ। সামিটের প্রথম সেশনে ব্যবসার পলিসি এবং পরিবেশ নিয়ে আলোচনা হয়। এ সময় দক্ষ জনবল তৈরি, অবকাঠামোগত উন্নয়ন, পণ্যের গুণগত মান বজায় রাখা, শ্রমিক নিরাপত্তা ও তাদের জীবনমান সমুন্নত রাখার বিষয়ে গুরুত্ব দেন আলোচকরা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট শ্রমিক নিরাপত্তার বিষয়ে জোর দেন। শ্রম পরিবেশ উন্নত করতে বাংলাদেশ নানা পদক্ষেপ নিচ্ছে, সামনে আরও নেবে। এতে আমরা খুশি। প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন থাকা জরুরি নয়, কিন্তু একটি প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে শ্রমিকরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে। বাণিজ্যমন্ত্রী এ সময় আক্ষেপ করে বলেন, কোনো কারণ ছাড়াই বাংলাদেশের পোশাক খাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা হয়। আমি মনে করি আশুলিয়ার সমস্যার সমাধান হয়েছে। আমাদের ট্রেড ইউনিয়ন নেতাদের সাধুবাদ জানাই এজন্য। তবে একটি বিষয় হলো, কেন বাংলাদেশি সবসময় আলোচনায় আসে, অন্য দেশগুলো কেন নয়? আমরা কেন চাই না ট্রেড ইউনিয়ন নিয়ে কথা বলি না? সেখানে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। 2021 সালের মধ্যে তৈরি পোশাক খাত থেকে $50 বিলিয়ন রপ্তানি আয় করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করেছে বিজিএমইএ। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। দুর্নীতির 2 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলেও তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বিচারিক আদালতে সাজা হলে উচ্চ আদালতে তারা আপিল করবেন এবং এতে বিএনপি নেত্রীর সাজা স্থগিত হয়ে যাবে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় মওদুদ আহমদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, একদলীয় আর কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। একটি রায়ে যদি খালেদা জিয়ার সাজা হয়েও যায়, বিচারের ধারাবাহিকতা অনুযায়ী তখন তারা জামিন নেবেন এবং খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি দল ও জোটের নেতৃত্ব দিতে পারবেন। মিথ্যা মামলায় তাই জড়িয়ে তার সাজা হয়ে গেল, ভালো কথা, সাজা হয়েছে। আমরা আপিল ফাইল করব, তখন আমরা তার জন্য ইনশাল্লাহ জামিন নেব এবং বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলেও নির্বাচনে তিনি সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। তিনি আমাদের দলের নেতৃত্ব দিতে পারবেন, জোটের নেতৃত্ব দিতে পারবেন। যথাসময়ে নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে দোহার উপজেলা আওয়ামী লীগের জনসভায় এ আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।
নেতাকে বিশেষণ দেওয়ার প্রয়োজন নেই, নেতাদের খুশি করার প্রয়োজন নেই, খুশি করতে হবে এলাকার জনগণকে। ঘরের মধ্যে ঘর করবেন না। আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা নিয়ম শৃঙ্খলা মানবে না, দল থেকে তাদের বের করে দেওয়া হবে। কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার মেসেজ, পরিষ্কার বার্তা নিয়ে এসেছি, কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনাদের কাছে শুধু এটাই চাই। গাইবান্ধার এমপি লিটন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্ত সাবেক সাংসদ আব্দুল কাদের খান। শনিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। তার জবানবন্দি নেন গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জয়নুল আবেদিন। পরে সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ। বলেন, আগামীতে ওই আসনে নির্বাচন করার জন্যই এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের খান। চাঞ্চল্যকর এ খুনের আসল রহস্য উদ্ঘাটন হওয়ায় ১৫ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তার স্বীকারোক্তির প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে আজকে হাজির করেছিলাম তাকে। তিনি বিজ্ঞ আদালতে নিজেকে সম্পৃক্ত করে ১৬৪ ধারা জবানবন্দি। তিনি তার নিজের এই ঘটনার সাথে, তার পরিকল্পনার সাথে, অর্থায়নের সাথে তার যে নিজের সরাসরি সম্পৃক্ততা, সে বিষয়গুলি অকপটে স্বীকার করেছেন। রাজধানীর বেশিরভাগ গণপরিবহন ও লেগুনা চালাচ্ছে কিশোরেরা। এছাড়া অপ্রাপ্তবয়স্ক তবু ড্রাইভিং লাইসেন্স নিয়ে পেশাদার ড্রাইভার হিসেবে গাড়ি চালাচ্ছে এমন ড্রাইভারের সংখ্যাও কম নয়। সরাসরি এমন অভিযোগ স্বীকার করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক। এদিকে 18 বছরের নিচে কাউকে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় না বলে দাবি করেছে বিআরটিএ। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তালুকদার বিপ্লবের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন মোহাম্মদ নূর আলম। বয়স মাত্র 13, যাত্রীবাহী বাস দুর্ঘটনা ঘটিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে এই কিশোর ড্রাইভার। 6 বছর থেকে হেল্পারি করি। হেল্পারি থেকে আস্তে আস্তে এক ওস্তাদের লোক চিন পরিচয় হয়েছে। ওস্তাদে মনে করেন কি ড্রাইভারিং মানে আস্তে আস্তে আমার শিখাইতেছে ড্রাইভারিং। শিখতে শিখতে পরে একদিন আমার কয়, তুমি এবার আজকের পরে থেকে গাড়ি চালাও, ডাল নামু। এই নামার টাইমে আর কি রিক্সা উঠতেছে, এর মানে এরপরে তো আবার ট্রাক আইছে, মানে ট্রাকটা সাইড দিতে যা রিক্সা লয়ে বাড়ি গেছে। ওস্তাদের সাথে হেল্পারি করে নিজেই এখন ড্রাইভার। রাজধানীর অধিকাংশ বাস চালকের জীবনের গল্পটা অনেকটাই এমনই। লাইসেন্স রাইখা দিছে ব্রিজে। হ্যাঁ, আমি হেল্পার, আমি গাড়ি চালাচ্ছি। এভাবে রাজধানীর প্রতিটি সড়কে গণপরিবহনগুলো চালিয়ে যাচ্ছে কিশোর অদক্ষ ড্রাইভার ও হেল্পাররা, যাদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স, নেই ট্রাফিক সিগন্যাল সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা। এরাই বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে করে ওভারটেকিং প্রতিযোগিতা, কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই এসব গাড়িতে উঠছে যাত্রীরা। এসব গাড়িতে এখন আর কোনো ওয়ে নাই, ওরা এইভাবে আমাদেরকে করে রাখছে। রাফ চালায়, নর্মালও চালায়, মানে কিছু ড্রাইভার দেখা গেছে 15 বছরও দেয়া যায়। এদের বেশিরভাগই ভুয়া জন্মসনদ দিয়ে ড্রাইভিং লাইসেন্স করছে বলে অভিযোগ ঢাকা বাস মালিক সমিতির। জন্ম নিবন্ধনের জন্য অনেক সময় আমি যেটা জানি যে বিআরটিএ সেটা একটা মেডিকেল সার্টিফিকেট নেবে, ডক্টর সার্টিফাই করবে যে তার বয়স কত, এবং সেটা হইতে হবে রেজিস্টার্ড ডাক্তার। বিআরটিএ বলছে 18 বছরের নিচে কাউকে ড্রাইভিং লাইসেন্স দেয় না তারা। আপনার যারা অপেশাদার ওদের মিনিমাম বয়স হলো 18, আর পেশাদার যারা এদের 20। এখন আপনার তার সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আছে, সে যদি 18-এর উপরে হয় তার তো অবশ্যই আপনার ন্যাশনাল আইডি থাকার কথা। তো ন্যাশনাল আইডিতে যদি বয়স থাকে এটা তো মানতে হবে। এদিকে অভিযোগ স্বীকার করে মোটরযান আইন অনুসারে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা। যারা ড্রাইভিং লাইসেন্স
ছাড়া চালায় এবং অপ্রাপ্তবয়স্ক তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। যেমন আমাদের মোটরযান আইন অনুযায়ী আমরা তাদেরকে অ্যারেস্ট করছি এবং অ্যারেস্ট করে থানায় পাঠাচ্ছি। থানা থেকে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হচ্ছে বিজ্ঞ আদালতে। এটা কিন্তু আমাদের চলমান প্রক্রিয়া। গাড়ির স্টিয়ারিংয়ের হাল ধরায় পিছিয়ে নেই শিশু হেল্পাররাও। এই গাড়ি চালাতে পারি, রাত করে মাঝে মাঝে চালাই। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকছে। কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। 17টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। আর দলীয় সভানেত্রীর সফর সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বগুড়া থেকে আব্দুর রশিদ টুলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ার প্রথম অত্যাধুনিক খাদ্যগুদাম হচ্ছে বগুড়ার সান্তাহারে। 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার এই খাদ্যগুদাম উদ্বোধন করতে বগুড়ার সান্তাহারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে খাদ্যগুদামের উদ্বোধন ছাড়াও বগুড়ার আরও 17টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ায় চলছে সাজ রব। সান্তাহারে প্রধানমন্ত্রীর প্রথম এই সফরে সবচেয়ে খুশি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় স্থাপনা, অনেক কিছু সমাপ্ত হয়েছে, কিন্তু সেখানকার ফলক উন্মোচন করছে নেত্রী। কিন্তু আমাদের সান্তাহারের মতো ছোট্ট একটা জায়গায় উনি সশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন করছেন, এতে আমাদের খুশির সীমা নেই এবং আমরা এলাকাবাসী এত খুশি হয়েছি যা ভাষায় বর্ণনা করা যায় না। আর আওয়ামী লীগ সভানেত্রীর এই সফরে বগুড়াবাসীর জন্য আরও কয়েকটি দাবি জানানোর কথা বললেন জেলা আওয়ামী লীগের এই সভাপতি। আমি মনে করি যে উনি আসার পরে আমাদের চিন্তা চেতনা নিয়ে আমরা যেসব দাবিগুলো করব তার মধ্যে উল্লেখযোগ্য দাবি আমরা এয়ারপোর্টের দাবি করব। আমরা উল্লেখযোগ্য দাবি আমরা বগুড়ার সার্বিক উন্নতির আমরা চিন্তা করব। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মূলত এখানে 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটা মাল্টি স্টোরেজ ওয়্যার হাউস, যেটা সাইলো, এই সাইলো উদ্বোধন করবেন এবং সাইলো উদ্বোধনের পরপর আমাদের স্টেডিয়ামে জনসভার পূর্বে এটা বিকালে অনুষ্ঠিত হবে। এখানে 10টি প্রকল্পের উদ্বোধন করবেন এবং 7টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই পর্যন্ত আমাদের সান্তাহার এলাকায় যে হেলিপ্যাড, সেগুলো তৈরির কাজ অলরেডি শেষ হয়েছে। স্টেডিয়ামের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে বিকেল 3টায় সান্তাহারের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের আয়োজন, প্রাণীর মেলা গ্রন্থমেলা। শনিবার শেষ ছুটির দিনে বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। এদিন বইমেলায় এসে জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন বলেন, পকেটের পয়সা খরচ করে লেখকদের বই প্রকাশ করা উচিত নয়। আর প্রকাশকরা জানান, গত বছরের তুলনায় এবার বইয়ের বিক্রি বেশি। 25তম দিনে মেলায় বই এসেছে 163টি। এ নিয়ে বইয়ের সংখ্যা দাঁড়ালো 3200। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। বইমেলার শেষ শিশু প্রহর, তাই ছোটদের অনেকেই ভিড় জমায় সিসিমপুরে। পাশাপাশি চলে বই কেনাও। আমার অনেক গল্পের বই আছে, গল্পের বই কিনবো, হাসির বই কিনবো, আর অনেক বই কিনবো। কাক বলে কাকা, পায়রা বল বাকু, গোপাল ভাড়া ছড়াবার কিনবো, পান্তা বই কিনেছি। শনিবার ছিল মেলার শেষ ছুটির দিন। জমজমাট ভাবটা ছিল চোখে পড়ার মতো। অনেক পাঠক জানান, এতদিন বই দেখেছেন আর বাছাই তালিকা করেছেন, এবার কেনার পালা। সায়েন্স ফিকশন
আর জাফর ইকবালেরটাই খুঁজছি। রোমান্টিক বইগুলো একটু বেশি সুন্দর, পড়তে ভালো লাগে। ইমদাদুল হক মিলনের রজনীগন্ধাপুর এবং 9 মাস কিনলাম। লেখকরাও শেষ দিনগুলোতে আসছেন বইমেলায়। এই বইটা লিখেছি আসলে আমি যে অঞ্চলে জন্মগ্রহণ করেছি সেই অঞ্চলটাকে নিয়ে 16 বছর ধরে দলিল দস্তাবেজ সংগ্রহ করে একটা হিস্ট্রি লেখার চেষ্টা করেছি। যারা ধারাভাষ্যকার হতে চায় তাদের কি গুণাবলী থাকা দরকার সেই বিষয়গুলো আমি তুলে নিয়ে এসেছি। এবারে 3টা বই লিখেছি। এ পর্যন্ত আমার 8টি বই বের হয়েছে। কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, নবীনদের অনেকেই ভালো লিখছেন, আবার অনেকের লেখায় ফুটে উঠছে চর্চার অভাব। লেখক নয় এমন মানুষ যার কিছু টাকা আছে, সে আবল তাবল কিছু বই লিখে রাতারাতি বাজারে নিয়ে আসছে। তার ফলে পাঠক একটু বিভ্রান্ত হচ্ছে যে কোনটা ভালো বই কোনটা খারাপ বই। আমি পাঠককে অনুরোধ করতে চাই যে তারা যেন যাচাই বাছাই করে বইগুলো কেনেন। তবে প্রকাশকরা জানান এর মাঝেই আসছে অনেক মানসম্মত বই, আর গতবারের তুলনায় এবারের বইয়ের মান ভালো, বিক্রিও বেশি। আমরা আশা করিনি যে শেষের দিকে এত ভিড় হবে। অনেক ভালো বিক্রি এবং যারাই আসতেছে সবাই বই কিনতেছে। শেষ দিকে এসে আমাদের মননশীল বইগুলো সবগুলো বই বেশ ভালোই চলছে। শেষ 3 দিন বই বিক্রি হবে আরও বেশি, এমন আশা প্রকাশকদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামীতে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করবে খাদ্যপণ্য, এমন মন্তব্য বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন সম্ভাবনার কথা জানান। বলেন, বর্তমানে দেশে 85 মিলিয়ন কেজি চা উৎপাদিত হলেও দেশের ভেতরে চাহিদা থাকায় তা রপ্তানি করা যাচ্ছে না। আগামীতে চা সহ অন্যান্য খাদ্যপণ্যের রপ্তানির মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া এবছর রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা 7.5 কোটি লোক ছিলাম, খাদ্যের অভাব ছিল। আমরা এখন 16 কোটি লোক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। এবং আমরা এই যে শ্রীলঙ্কা সেদিন তার কমার্স মিনিস্টার এসেছিলেন, আমার কাছে অনুরোধ করেছেন যে G2G-তে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে তারা 2 লক্ষ টন চাল বাংলাদেশ থেকে নিতে চায়, এবং আমরা এই ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়েছে। আমি এখনো ডিসক্লোজ করতে চাই না। সুতরাং আমরা এখন খাদ্য রপ্তানি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে আরও থাকছে। প্রেসিডেন্ট পার্ক গিউন-হায়ের অভিশংসনের দাবিতে আবার উত্তাল দক্ষিণ কোরিয়া। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট পার্ক গিউন-হায়ের অভিশংসনের দাবিতে আবার উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউল। শনিবার সেউলের গোয়েনঝুয়ামুন গেটে বিক্ষোভ হয়। গিউন প্রশাসনের 4 বছর পূর্তিতে সারা দেশ থেকে আসা বিক্ষোভকারীরা জড়ো হয়ে তার পদত্যাগ দাবি করেন। তাদের দাবি, গিউন প্রশাসনের সমাপ্তি টানতে যত দ্রুত সম্ভব সাংবিধানিক আদালত যেন চূড়ান্ত সিদ্ধান্তে আসে। একই সাথে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পার্ক গিউন-হায়ের বান্ধবী চয় সুন সিলের বিষয়টিরও সুরাহার দাবি জানান বিক্ষোভকারীরা। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে সোমবার গিউনের অভিশংসন নিয়ে এর শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে। এবারে খেলার সংবাদ। পাকিস্তান সুপার লিগে মাহমুদুল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 2 উইকেটে হারিয়েছে সাকিব তামিমের
পেশোয়ার জালমি। শনিবার টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে কোয়েটা। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে 128 রান। মাহমুদুল্লাহ ফেরেন 0 রানে। আর পেশোয়ারের হয়ে সাকিব 4 ওভারে 25 রান দিয়ে তুলে নেন রাইলি রুশোর উইকেট। এদিকে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেননি তামিম সাকিব। তামিম 7 এবং সাকিব আউট হন 1 রানে। তবে শহীদ আফ্রিদির 23 বলে 45 রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে 4 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার। ব্যাট হাতে সফল না হলেও বল হাতে ঝলক দেখিয়েছেন মাহমুদুল্লাহ। 3 ওভার 2 বলে 31 রানের বিনিময়ে এই টাইগার তুলে নেন 3টি উইকেট। Countering the ball, turning away, mix up, trouble, another one gone. They could mess. Oh, Darren Sammy, has he got enough? 5 balls. সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি সংবাদপত্র পর্যালোচনা নিয়ে। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার চৌধুরী, খুলনা থেকে দিদারুল আলম নোবেল এবং সিলেট থেকে শামসুজ্জামান শাহিন। তবে শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আজকের প্রধান যে সংবাদটি, একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে তারা। আবার রমরমা MLM ব্যবসা, 2 ডজন হাই কোম্পানির বিপুল অর্থ পাচার, সব হারিয়ে পথে অনেকে। মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসা নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে তারা। এর পরে আরেকটি সংবাদ যেটি রয়েছে গুরুত্বপূর্ণ, চোখের জলে স্মরণ, বিডিআর বিদ্রোহের সংবাদটি তারা প্রকাশ করেছে। এছাড়া ইয়াবা ব্যবসায় পুলিশের 2000 সোর্স। ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে পুলিশের সোর্সরা কাজ করছে এমন একটি বিশেষ সংবাদ বাংলাদেশ প্রতিদিন প্রকাশ করেছে। তাদের প্রথম পাতার গুরুত্বপূর্ণ একটি সংবাদ তারা প্রকাশ করেছে এখানে। আরও একটি সংবাদ রয়েছে, সড়কে ঝরল আরও 14 প্রাণ, এই বিষয়টি তারা প্রকাশ করেছে। এরপরে আমার হাতে যেটি রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। দৈনিক কালের কণ্ঠ আজ গুরুত্বের সাথে প্রকাশ করেছে দেশে নিঃস্ব হয়ে বিদেশে কারাবন্দী। দেশের অনেক মানুষ যে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছে কিংবা দুবাই যাচ্ছে কিংবা দেশের বাইরে বিভিন্ন দেশে যাচ্ছে অবৈধভাবে কিংবা দালালের খপ্পরে পড়ে, এই বিষয়টিকেই তারা আসলে বিশেষ সংবাদ হিসেবে প্রকাশ করেছে। এরপরে আরেকটি সংবাদ যেটি রয়েছে, মায়ের সামনেই ঝরে গেল মেডিকেল ছাত্রীর প্রাণ, সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কা। ন্যাশনাল মেডিকেলের যে শিক্ষার্থী গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজধানীতে, সেই সংবাদটি আসলে গুরুত্বের সাথে প্রকাশ করেছে কালের কণ্ঠ পত্রিকা। এর বাইরে প্রধানমন্ত্রীর অ্যাপারেল সামিটে প্রধানমন্ত্রীর আহ্বান, পণ্যে বৈচিত্র্য আনুন, নতুন বাজার খুঁজুন। নতুন বাজার খোঁজার জন্য প্রধানমন্ত্রী যে পোশাক রপ্তানির জন্য নতুন বাজার খোঁজার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, এই বিষয়টি আসলে কালের কণ্ঠ গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর পরবর্তীতে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে প্রথম আলো আজকে তাদের প্রধান যে সংবাদটি, কাদের খান দোষ স্বীকার করলেন। এমপি লিটন হত্যার যে দোষ স্বীকার করেছেন, দায় স্বীকার করেছেন কাদের খান, এবং তিনি গতকাল সংসদে জবানবন্দি দিয়েছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই বিষয়টিকে তাদের প্রধান সংবাদ হিসেবে প্রকাশ করেছে। এর পরবর্তীতে রয়েছে 23% শিশু জন্মাচ্ছে কম ওজন নিয়ে একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা চূড়ান্ত খসড়ার তথ্য, এই তথ্যটি দিয়ে তার একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে। এর বাইরে শোকে শ্রদ্ধায় নিহতদের স্মরণ, বিডিআর বিদ্রোহের যে নিহতরা রয়েছেন তাদের 8 বছর পূর্তি গতকালকে ছিল, সেই সংবাদটি তারা প্রকাশ করেছে। এর পরবর্তীতে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় আজকের প্রধান সংবাদ রয়েছে, প্রশিক্ষণ 2 লাখ নারীর। 2 লাখ নারীকে 426টি দেশের 426টি উপজেলায় দরিদ্র মহিলা এ সুযোগ পাবেন। দরিদ্র মহিলারা যে সুযোগ পাবেন সেই সুযোগের যে প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে, এই প্রশিক্ষণের বিষয়টি আসলে তারা একটি বিশেষ সংবাদের আওতায় প্রকাশ করেছে। এর বাইরে পোশাকের নতুন বাজার খুঁজতে হবে, প্রধানমন্ত্রীর অ্যাপারেল সামিটের যে নতুন বাজার খোঁজার আহ্বান ব্যবসায়ীদের প্রতি, সেই বিষয়টি তারা গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর বাইরে আরও একটি সংবাদ রয়েছে, সাজা হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন বেগম জিয়া।
গতকাল ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির অন্যতম নেতা, সিনিয়র নেতা, তিনি যেটি বলেছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যদি সাজা হয় তিনি তারপরেও নির্বাচনে অংশ নেবেন, এ ধরনের সংবাদটি তারা গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর পরবর্তীতে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক যুগান্তরের আজকের প্রধান যে খবরটি তারা প্রকাশ করেছে, 164 ধারায় আদালতে জবানবন্দি, খুনের দায় স্বীকার করলেন কাদের। এমপি লিটন হত্যা মামলার যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কাদের খান, সেই বিষয়টি তারা প্রধান সংবাদ হিসেবে প্রকাশ করেছে। এর বাইরে চট্টগ্রামে ছুরিকাঘাতে বাবার সামনে ছেলেকে হত্যা, কোটি টাকা চাঁদা না দেওয়ার জের, চাঁদা দাবি করার পর না দিয়ে ছেলেকে বাবার সামনেই কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা, এই বিষয়টিকে তারা গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর বাইরে আরও একটি সংবাদ এখানে আমরা দেখছি, যেটি একই পরিবারের 3 জন নিহত, লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন। গতকালকে লালবাগে যে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন, এই ঘটনাটি তারা গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর পরবর্তীতে আমার হাতে যে পত্রিকাটি দৈনিক ইত্তেফাক পত্রিকাও আজকের প্রধান সংবাদ, রাজনৈতিক আধিপত্য নিরঙ্কুশ করতেই লিটনকে হত্যা, অর্থাৎ কাদের খান তার এলাকায় রাজনৈতিক আধিপত্য নিরঙ্কুশ করার চেষ্টা করেছেন, সেই আশাই তিনি লিটনকে হত্যা করেছেন। সাবেক এমপি লিটন আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন গাইবান্ধার। তো এর পরবর্তীতে আরো একটি বিষয় রয়েছে, যেটি প্লাস্টিকের গুদামে আগুন, 3 জনের মৃত্যু, এই সংবাদটিকেও তারা গুরুত্বের সাথে প্রকাশ করেছে। পুরান ঢাকায় বাসের ধাক্কায় মেডিকেল ছাত্রী নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ, এই সংবাদটিও প্রথম পাতায় ঠাঁই পেয়েছে। এর পরবর্তীতে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক সমকালেও আজকে এমপি লিটন হত্যায় যে কাদের খানের দায় স্বীকার, এই বিষয়টিকেই তারা গুরুত্বের সাথে প্রকাশ করেছে। ক্ষমতার লোভেই লিটনকে খুন, এই শিরোনামে। এর পরবর্তীতে রয়েছে দ্রুত বিচার আইনে শিমুল হত্যার বিচার চাই। সমকালের যে সাংবাদিক, সিরাজগঞ্জের যিনি শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল, তার হত্যার যে হত্যাকারীদের বিচারের দাবিতে এই যে আন্দোলন চলছে, এই বিষয়টি তারা গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর বাইরে বাঁচার আশায় লাভ দিয়ে অঙ্গার 3 জন, ইসলামবাদে আগুন। রাজধানীর পুরান ঢাকার ইসলামবাদে একটি ভবনের নিচতলায় প্লাস্টিকের গুদামে ভয়াবহ যে আগুনের ঘটনাটি ঘটেছে গতকাল, এই বিষয়টিকেই তারা দৈনিক সমকাল পত্রিকা গুরুত্বের সাথে প্রকাশ করেছে। তো এই ছিল আমার হাতে থাকা জাতীয় পত্রিকাগুলোর শিরোনাম পর্যালোচনা। এবার আমরা যাব চট্টগ্রামে, যেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ, আপনার কাছে যে পত্রিকাগুলো রয়েছে তার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পর্যালোচনা করবেন এবং আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সজল। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই সড়ক দুর্ঘটনা এবং হত্যাকাণ্ডের খবর বিশেষ গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে। দৈনিক আজাদী, যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো দৈনিক, সেটিতে সড়ক দুর্ঘটনায় আরও 4 প্রাণ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে কারণে মর্মান্তিক দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে সেগুলো নিয়ে গুচ্ছ প্রতিবেদন রয়েছে। এছাড়াও রাজপথের হাল হকিকত নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছেন, বিশেষ করে গ্যাস রামপালে মাঠ গরম এবং মাঠে সড়ক বাম দলগুলো বড়রা বক্তৃতা বিবৃতিতে। চট্টগ্রামের কর্ণফুলী থানা, যেটি কিনা দক্ষিণ চট্টগ্রাম লাগোয়া এবং মহানগরীর সংযোগস্থল, সেটিতে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ যুবলীগ সংঘর্ষের একটি খবর বিশেষ গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে। এছাড়াও রাজাখালীতে এসএসসি পরীক্ষার্থী খুন, বাড়ি সংস্কার নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ, ছুরিকাঘাত। এছাড়াও মানবাধিকার কমিশন চেয়ারম্যানের অভিমত দিয়ে বিশেষ প্রতিবেদন একটি ছাপানো হয়েছে, যেটিতে বলা হচ্ছে বসবাস উপযোগী পরিবেশে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর সম্ভব হবে এবং ঠেঙ্গারচরকে বসবাসযোগ্য বলে প্রতিবেদন দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন। এছাড়াও চট্টগ্রামের যে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, সেটির ক্যাম্পাসে গতকাল অনুষ্ঠিত হওয়া প্রাণীময় যে প্রদর্শনী, সেই প্রদর্শনীর উপর ভিত্তি করে একটি সরেজমিন প্রতিবেদন তারা করেছেন। এছাড়াও সাজা হলেও খালেদার ভোট করা আটকাবে না, বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, তার বরাত দিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপানো হয়েছে। সিএমপি অর্থাৎ চট্টগ্রাম মহানগর পুলিশের ওসি সহ 15 পরিদর্শক পদে রদবদলের একটি বিশেষ খবর রয়েছে। দৈনিক পূর্বকম চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে চকরিয়ায় রামু উখিয়ায় দুর্ঘটনায় আরও 10 জন নিহতের খবর তারা বিশেষ গুরুত্ব সহকারে ছেপেছেন। বিশেষ করে বেপরোয়া চালককে
বেপরোয়া চালকের 2 বোন সহ 7 জন কিভাবে মারা গেলেন চকরিয়ায় সেটি নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছেন। এটিতে বলা হচ্ছে 10 জন আহত হয়েছেন। এছাড়া বাকলিয়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গুচ্ছ প্রতিবেদন করেছেন তারা। সীতাকুণ্ডের যে মহা দুর্ভোগে পড়েছেন পুণ্যার্থীদের নানা দুর্ভোগ চিত্র নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছেন এবং গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির চট্টগ্রামের কর্মসূচিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। চট্টগ্রাম বন্দরের যে পণ্য আনা নেওয়া যার মধ্য দিয়ে কাস্টমসের যে রাজস্ব আহরণ হয় সে রাজস্ব আহরণকে কেন্দ্র করে কর রাজস্ব আয় 4,384 কোটি টাকা অর্থ বছরের প্রথম 7 মাসের নিরীক্ষণ নিয়ে এই প্রতিবেদনটা করা হয়েছে এবং মানিকছড়িতে মায়ের দায়ের কোপে বিচ্ছিন্ন শিশুপুত্রের মাথা এরকম আরেকটি বিশেষ প্রতিবেদন আছে। সাতকানিয়ায় গ্রেপ্তার বিস্ফোরক মামলার আসামি পলাতক বলে আরেকটি প্রতিবেদন আছে। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটিতে বাকলিয়ার সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একাধিক প্রতিবেদন তারা করেছেন এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজপথে যে চট্টগ্রাম মহানগর বিএনপির অবস্থান সেটিকে কেন্দ্র করে তারা আরেকটি প্রতিবেদন করেছেন। এছাড়াও গুড সিল যেটি কিনা যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত এবং ফাঁসির দণ্ড নিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি, সেই বাড়ি থেকে 16 জনকে গোপন বৈঠকের অভিযোগে যে গ্রেপ্তার করা হয়েছে সেটিকে বিশেষ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে এই কাগজটি এবং সড়কে ঝরে গেল 6 প্রাণ, একাধিক সড়ক দুর্ঘটনার উপর ভিত্তি করে কিভাবে দুর্ঘটনাগুলো ঘটলো তা নিয়ে আরেকটি বিশেষ প্রতিবেদন এবং কালুরঘাট যেটি কিনা চট্টগ্রাম মহানগরীর শেষ লগ্নে দক্ষিণ চট্টগ্রাম সংযোগস্থল সেটিতে অ্যাপারেল জোন স্থাপনের কাজ শুরু হচ্ছে মার্চে। এরকম এই জোন স্থাপনের সর্বশেষ অবস্থা কি সেটি নিয়ে আরেকটি বিশেষ প্রতিবেদন ছাপানো হয়েছে এবং সংসদীয় এলাকায় নোমানের অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ নোমান তিনি তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছেন এরকম আরেকটি খবর আছে। রাঙ্গামাটিতে ইয়াবা ব্যবসায়ী সহ আটক 4, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ একটি প্রতিবেদন আছে। সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটি অন্যতম গুরুত্ব সহকারে তারা ছেপেছেন শেয়ার বাজারের চাঙ্গা অবস্থা, বিনিয়োগকারীরা ফিরছেন এরকম একটি খবর এবং গুডস হিল থেকে বেরোনোর সময় 16 জন আটক আরেকটি বিশেষ প্রতিবেদন আছে এবং বাকলিয়ার রাজাখালী মাস্টার কলোনিতে যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডটি নিয়ে গুচ্ছ প্রতিবেদন। এই হলো চট্টগ্রামের শীর্ষ কাগজগুলোর প্রধানতম শিরোনাম। আমরা এখন আমাদের কেন্দ্রীয় যে স্টুডিও সেটাতে ফিরে যেতে পারি। ধন্যবাদ সজল। রিয়াজাদা চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এবার যাব সিলেটে, সেখানে আছেন সহকর্মী শাহ দিদারুল আলম নবেল, আপনার হাতে যে পত্রিকাগুলো রয়েছে তার শিরোনাম এবং পর্যালোচনা আমাদের জানাবেন। ধন্যবাদ সজল। আমার হাতে সিলেটের যে সকল স্থানীয় পত্রিকা এসে পৌঁছেছে তার সবকটিতেই সংবাদের প্রধান শিরোনাম করা হয়েছে পিলখানা ট্র্যাজেডির যারা নিহত হয়েছিলেন সেনা কর্মকর্তা তাদেরকে স্মরণ করে। এছাড়া এমপি লিটন হত্যায় কাদের খানের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এর বাইরে সিলেটের যে সকল স্থানীয় সংবাদ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে তার মধ্যে দৈনিক সিলেটের ডাক তাদের একটি শিরোনাম করেছে মানুষ পুরানোর জন্য খালেদা জিয়াকে 1 চুলো ছাড় দেওয়া হবে না। জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় কথাটি বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক হিনু। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে ডক্টর মোমেন সিএসইর নতুন চেয়ারম্যান, সিলেট চেম্বারের নির্বাচন 20 মে। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে তাহিরপুর পাউপুর ফসল রক্ষা বাঁধের কাজে ধীরগতি, কৃষকরা শঙ্কিত। দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক যুগবেরি তাদের শিরোনামে রয়েছে সিলেটের শীর্ষ সন্ত্রাসী ছাত্রদল নেতা নাবিল রাজা গ্রেপ্তার। আরেকটি সংবাদ হচ্ছে সিলেট এমএজি ওসমান মেডিকেল হাসপাতাল নির্মাণের 11 বছর পর চালু হলো আইসিইউ বিভাগ। দৈনিক উত্তর পূর্ব তাদের প্রধান শিরোনাম করেছে হাসানুল হক হিনু তথ্যমন্ত্রীর বক্তব্য দিয়ে তিনি বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে আগুন সন্ত্রাসীদের হালাল করা যাবে না। এছাড়া সংবাদ রয়েছে সুনামগঞ্জ 2 আসনের মনোনয়ন নিয়ে আজ প্রার্থী বাছাই করবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড, এই শিরোনাম করেছে তারা। এছাড়া ডক্টর AK আব্দুল মোমেনের সিইসির নতুন চেয়ারম্যান হওয়ার বিষয়টিও গুরুত্ব সহকারে স্থান পেয়েছে পত্রিকাটিতে। আজকে আমাদের সাথে সংবাদ পর্যালোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক তরুণ সংগঠক জনাব অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
আজকের পত্রিকাগুলোতে সকল পত্রিকায় সিলেটের গুরুত্ব সহকারে যে সংবাদটি টাইপ হয়েছে সেটি হচ্ছে আহসানুল হক ইনুর দেয়া একটি বক্তব্য। তিনি বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে কোনোভাবেই যারা পুরা আন্দোলন করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন, তাদের সাথে সমঝোতা করা যাবে না। আবার বলেছেন নির্বাচনের আগে খালেদা জিয়ার বিচারও শেষ হবে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। জনাব আহসানুল হক ইনু সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক। আপনারা জানেন বিগত নির্বাচনের পরে প্রায় 90 দিনে খালেদা জিয়া জামাতের নেতৃত্বে এই দেশে একটানা অবরোধ, হত্যা, লুণ্ঠন, মানুষ হত্যা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এই পরবর্তীতে সরকার, পুলিশ ফৌজদারি কার্যবিধি দ্বারা অনুযায়ী এইসব ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে। বর্তমানে প্রকাশ্য আদালতে এইসব ঘটনার বিচার চলছে। এইসব ঘটনার বিচার শেষ হওয়ার পরে যারা সাজাপ্রাপ্ত হবে, আমি মনে করি জনাব আহসানুল হক ইনু যে বক্তব্য দিয়েছেন, যদি তারা সাজাপ্রাপ্ত হয় তাহলে নির্বাচন বিধিমালা অনুযায়ী তারা আগামী নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে না। আরেকটি বিষয় সিলেটের জন্য একটি আলোচিত বিষয়, যেটি হচ্ছে যে কলেজ ছাত্রী খাদিজা প্রায় 4 মাস পর আজকে আদালতে আসার কথা রয়েছে সাক্ষ্য গ্রহণের, এবং তিনি আজকে বদরুলের মুখোমুখি হবেন। তো এই মামলাটি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আমরা কতটুকু আশাবাদী হতে পারি? খাদিজা হত্যা চেষ্টা মামলায় সারা বাংলাদেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ এটাকে প্রতিবাদ করেছে। সাথে সাথে সরকার সহ আমাদের স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা খাদিজার যে হত্যা প্রচেষ্টাকারী বদরুলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে এই মামলার চার্জশিট প্রদান করে বর্তমানে এই মামলা মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন আছে। আমি মনে করি আজকে এই খালেদার সাক্ষীর মাধ্যমে এই মামলার মূলত প্রাথমিক পর্যায়টা শেষ হবে। পরবর্তীতে সম্ভবত আমরা সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা করার মাধ্যমে জেনেছি যে ঊর্ধ্বতন আদালতের মাধ্যমে এই মামলার আর্গুমেন্ট হবে এবং রায় ঘোষণা করা হবে। এটা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই সিলেটে আলোচিত একটি হত্যা, রাজন হত্যা। সেই রাজন হত্যা সিলেট মহানগর আদালত মাত্র 9 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে এই মামলার রায় প্রদান করেছে। তাই মনে করি এই খাদিজার আজকের যে ট্রায়ালটা এটা অচিরেই সমাপ্ত হবে এবং পরবর্তীতে এই রায় ঘোষণা করা হবে বলে আমি বিশ্বাস করি। শেষ করব তার আগে একটু জানতে চাইব যে বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন, তার সেই শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন 8 জন, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজকে হয়তো দলীয়ভাবে নমিনেশন দেওয়া হবে। তো এখানে আসলে আপনারা যারা দলীয় রাজনীতি করেন তারা কি রকম প্রার্থী চাচ্ছেন? জনাব সুরঞ্জিত সেনগুপ্ত একজন জাতীয় নেতা, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসাবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই দেশে উনি ওনার কার্যক্রম চালিয়ে গেছেন, উনি অবদান রেখেছেন। বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞ হিসাবে উনার অবদান এই জাতির চিরদিনই স্মরণ রাখবে। আজকে প্রকৃতির নিয়মে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উপনির্বাচন হবে আর অনেক প্রার্থী আজকে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন বোর্ডের সামনে তার মনোনয়ন দাখিল করেছেন। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার নেতৃত্বে দিরাইবাসী, সাল্লাবাসী সহ পুরা সিলেটের মানুষ ঐক্যবদ্ধভাবে সুরঞ্জিত সেনগুপ্তের সে অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য তার নেতৃত্বে কাজ করে যাবে, এটাই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম সংবাদ পর্যালোচনা। আমাদের সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, তরুণ সংগঠক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী। এখন আমরা ফিরে যাব আমাদের ঢাকা স্টুডিওতে। নবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার যাব খুলনায়। সেখানে আছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আপনার হাতে থাকা প্রধান যে সংবাদপত্রগুলো তার শিরোনাম আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সজল। দর্শক শুভেচ্ছা। খুলনা থেকে প্রকাশিত আজকের দৈনিকগুলোর
প্রধান প্রধান শিরোনামগুলো আমার হাতে প্রথমে যে কাগজটি রয়েছে সেটি দৈনিক পূর্বাঞ্চল, এটি বহুল প্রচারিত খুলনার একটি দৈনিক। তারা প্রধান শিরোনাম করেছে খুলনাবাসীর স্বপ্নভঙ্গ, আপাতত পাইপলাইনে গ্যাস আসছে না। এরপরে রয়েছে দৈনিক সময়ের খবর, তারা তাদের প্রধান শিরোনাম করেছে মহাসড়কে লাশের সারি, 9 জেলায় 17 জন নিহত। খুলনা বিভাগের 10 জেলায় আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এরপর রয়েছে দৈনিক প্রবাহ তাদের প্রধান শিরোনাম করেছে মুক্তি পাচ্ছে না এরশাদ শিকদারের সহযোগীরা। এরপর রয়েছে দৈনিক খুলনাঞ্চল, তাদের প্রধান শিরোনাম করেছে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু। আজ এই সংবাদপত্রের পর্যালোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সুবীর কুমার রায়। আপনাকে স্বাগত। শিরোনাম শুনছিলেন, প্রথমে আমরা যে জিনিসটির বিষয়ে দৃষ্টি দিতে চাই সেটি হচ্ছে যে খুলনা 10 জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে ভোর থেকে। এ বিষয়ে আপনি আপনার মূল্যায়ন বা পর্যালোচনা কি? আসলে এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি দুঃখজনক দুর্ভাগ্যজনক সংবাদ, যেটি সকালে ঘুম থেকে উঠে এটি শুনতে হচ্ছে, বলতে হচ্ছে। এটি কখনোই বা কোনোভাবে এটি কাম্য ছিল না বা হওয়া উচিত না। কেননা একটি জিনিস খেয়াল রাখা দরকার, যে সেটি হচ্ছে যে আদালত রায় দিয়েছে, একজন চালক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। হ্যাঁ, হতে পারে আদালতের রায় আমি সন্তুষ্ট নাও হতে পারি, তাহলে আমি আবার আরও আদালত আছে, উচ্চ আদালত আমি যেতে পারি, সেখানে গিয়ে আমার অ্যাপিল করতে পারি, করলে দেন সেটি আদালতের মাধ্যমে সব করুক। কিন্তু রায় দেওয়ার প্রতিবাদে এই যে 10 জেলায় ধর্মঘট ডেকে দিলাম, শ্রমিক নেতৃবৃন্দ, মালিক নেতৃবৃন্দ সবাই মিলে বসে একটা কোনোরকম ঘোষণা ছাড়া হুট করে একটা ডেকে দিলাম। আর ডেকে দিয়ে এই যে জনদুর্ভোগ, আজকে খুলনা বিভাগের 10 জেলাতে কোনো যানবাহন চলাচল করছে না, মানুষ যেতে পারছে না, পণ্য যেতে পারছে না, এটি কোন ধরনের কথাবার্তা? মানুষকে জিম্মি করে এই ধরনের কর্মসূচি কখনোই কোনোদিন সুফল বয়ে আসে না। এটি কোনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। আমি মনে করি যারা এই সমস্ত নেতৃবৃন্দ আছেন, মালিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, তাদের আরও সচেতন হওয়া উচিত। কেন হ্যাঁ, যে লোকটি মারা গিয়েছে আজকে, তারেক মাসুদ, মিশুক মনির, এদের কি কোনো মূল্য নেই? আজকে ট্রাক চাপা দিয়ে, বাস চাপা দিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে। এই আজকে খবরে দেখেন, আপনি পড়ছিলেন প্রধান শিরোনাম, গতকালকে 9 জেলায় 17 জন মানুষ মারা গিয়েছে। এদের জীবনে কোনো মূল্য নেই। তো এইভাবে আপনারা পরিবহন সেক্টরের শ্রমিকরা, মালিকরা, নেতৃবৃন্দ যদি এইভাবে আমাদেরকে জিম্মি করে এবং আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ ধরনের কর্মসূচি দেন, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। আমি মনে করি তাদেরকে আরও সচেতন হতে হবে, তাদের বোধোদয় হতে হবে যে বসে সিদ্ধান্ত, অবশ্যই বসে দেয়, সরকারের সাথে কথা বলুক, কথা বলে দেন এইটি করে। হুট করে একটা আন্দোলন দিয়ে একটা আমাদেরকে বিপাকে ফেলে এই ধরনের কর্মসূচি কোনোভাবে কাম্য হতে। আরেকটি বিষয় আপনি জানেন, খুলনাবাসীর স্বপ্ন ভঙ্গ হয়েছে, যে পাইপলাইনে, খুলনার যে দীর্ঘ আন্দোলন ছিল, পাইপলাইনে কিন্তু গ্যাস আসছে না। অবশ্যই এটি আসলে আমাদের দীর্ঘদিনের দাবি, বিশেষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এটি নিয়ে বহু রাজপথে আন্দোলন হয়েছে, পাইপলাইনে গ্যাস। সেই পাইপলাইনে গ্যাস 1 দশক ধরে এই পাইপলাইন বসানোর কাজ শেষে আমরা আশা করেছিলাম যে এবছরে গ্যাস আসবে, হয়তো ডোমেস্টিকভাবে পাওয়া যাবে না, কিন্তু শিল্পে বিনিয়োগ হবে, এমন একটি খবর আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এখন এসে দেখতেছি যে না, এটাও হচ্ছে না। তো আমরা মনে করি যে সরকার কিন্তু এটা চেষ্টা করতে, কিন্তু কিছু কিছু জায়গায় থেকে জটিলতা হচ্ছে। এই জটিলতার কারণে কিন্তু অনেক উন্নয়ন প্রকল্প থমকে যাচ্ছে। আমি মনে করি যে এই যে সুন্দরবন গ্যাস প্রকল্প, যেটি পরবর্তী যে দায়িত্ব নিয়েছে, যে প্রকল্পটি সুন্দরবন গ্যাস প্রকল্প নামে, তাদের মাধ্যমে এই পাইপলাইনে গ্যাস আসবে। আমাদের ভেড়ামারা থেকে শুরু করে খুলনা পর্যন্ত অলরেডি হয়ে গেছে, বাগেরহাটে, হ্যাঁ বাগেরহাটেও যাবে। তো আমি মনে করি এই জায়গাটিতে, এটি কিন্তু বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতিও যে এই পাইপলাইনে গ্যাস আসবে, কিন্তু সেই জায়গাটিতে আমরা খুলনাবাসী কিন্তু দারুণভাবে হতাশ। আমি মনে করি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সে দ্রুত বাস্তবায়ন করবেন এবং পাইপলাইন, হ্যাঁ আমরা গৃহস্থালিতে আপাতত চাই না। পদ্মা সেতু হচ্ছে খুলনার উন্নয়ন, খুলনার অর্থনীতিকে চাঙ্গা করতে হলে, এবং আমি মনে করি টোটাল অর্থনীতিকে দেশের সমগ্র অর্থনীতিকে চাঙ্গা করতে হলে পদ্মা সেতুর পাশাপাশি এই পাইপলাইনে গ্যাস অত্যন্ত জরুরি। তাছাড়া এই পদ্মা সেতু যে আমরা করবো, তার যে আমরা অর্থনৈতিক যে সুবিধা, অর্থনৈতিক যে সুযোগ, সেটি যদি ভায়াবল করতে হয়, তার জন্য অবশ্যই পাইপলাইনে গ্যাস দরকার। আরেকটা কথা আমি বলি, সেটি হচ্ছে এই পাইপলাইনে যদি গ্যাস আসে, তাহলে বিদ্যুৎ সেক্টরে প্রথমে আসবে বলা হচ্ছে। এই বিদ্যুৎ সেক্টরে যদি দেওয়া হয়,
খরচ অনেক কম পড়ে। আজকে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে আপনার 1.5 লিটার তো ডিজেল লাগছে, তার দাম প্রায় 80 থেকে 90 টাকা। অথচ 1 ঘনমিটার আপনার গ্যাস দিয়ে সেটাকে উৎপাদন করলে তার কষ্ট আসবে 2 থেকে 3 টাকা। আপনি চিন্তা করতে পারেন না। তাহলে এই জায়গাটা থেকে আমাদেরকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন খুলনা সংবাদপত্রের প্রধান শিরোনামের পর্যালোচনা। আজকের অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়। আমরা ফিরে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সজল। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন, শাহদিদার উল্লুম নোবেল এবং রিয়াজ হায়দার চৌধুরী আমাদের সাথে যোগ দিয়েছিলেন সংবাদপত্র পর্যালোচনা পর্বে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন, একই পরিবারের 3 জনের মৃত্যু। লালবাগে দগ্ধ কয়েকজন ঢাকা মেডিকেলে। পোশাক শিল্পের নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ। এমপি লিটন হত্যায় কাদের খানের দোষ স্বীকার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।